এখন ডার্বি হারের জাস্ট কয়েক ঘন্টায় কেটেছে। যে ক্ষত মোহনবাগান সমর্থকদের কালকের ডার্বি হার থেকে হয়েছে বা ডুরান্ড ফাইনালের হার থেকে হয়েছে, সেই ক্ষতের ওপরে যে ব্যান্ডেজ বাঁধা ছিল, সেই ব্যান্ডেজ উঠতে না উঠতেই মোহনবাগান সমর্থকদের জন্য ট্রান্সফার আপডেট। এবার এই ট্রান্সফার আপডেটটা কতটা মোহনবাগান সমর্থকদেরকে হ্যাপি করেছে, আরও কি চাহিদা ছিল মোহনবাগান সমর্থকদের, সব কিছুই অন্ততপক্ষে আজকের এই ভিডিওতে জানার বোঝার চেষ্টা করব। প্লেয়ারের সম্বন্ধে ইন ডিটেলস আলোচনা করব, কিন্তু তার আগে একটা ছোট্ট বিষয় বলতে চাই যে আদেও এই সিগনেচারটা ভাবনা চিন্তা করে করা সিগনেচার তো। তার কারণটা লি ইরউইনের নাম কিন্তু কয়েকদিন আগে উঠেছিল মোহনবাগানের অন্দরে, জাস্ট 10-12 দিন আগেই আলোচনার মধ্যে ছিল, কিন্তু তারপরে পুরোপুরি ঘুরে গিয়ে এটা চলে যায় চেন্নাইন এফসির দিকে। চেন্নাইন এফসি তার সাথে সমস্ত ধরনের কথাবার্তা ফাইনাল করে নেয়, ডিল কমপ্লিট হয়ে যায়, পেপার ওয়ার্কের যে কাজ রয়েছে সেটাও আন্ডার প্রসেসে চলে যায়। সেখান থেকে কি এমন হলো যে পুরো ডিলটা চেন্নাইন এফসির কাছ থেকে ভেস্তে গেল এবং মোহনবাগানের ঘরে আসছে, এবং সেটাও ডার্বি হারার জাস্ট 12 ঘন্টার মধ্যেই। জানি না এর পেছনে অন্য কোনো ধরনের রহস্য বা কিছু লুকিয়ে আছে কিনা, কিন্তু আমার অন্ততপক্ষে যতটুকু ফুটবল বুঝি আমি, সেই জায়গা থেকে লি ইরউইন, এই স্কটিশ 32 বছর বয়সী স্ট্রাইকার মোহনবাগানের জন্য কত ভালো হবে না হবে সেই সব বিষয় নিয়ে কথা বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে প্লেয়ারটা প্রচুর ক্লাবে খেলেছে, নিজের দেশে খেলেছে, ইংল্যান্ডে খেলেছে, সেকেন্ড ডিভিশন খেলেছে ইংলিশ ফুটবলের, এবং তারপর এশিয়াতে এসেছে, ফিনল্যান্ডে গেছে, ম্যাসিডোনিয়াতে খেলেছে। এশিয়াতে যদি বলি তাহলে আমরা তাকে ইরানের অন্যতম সাকসেসফুল ক্লাব ট্রাক্টরে খেলতে দেখেছি। তার যে লাস্ট স্টিন্ট সেটা কেটেছে জর্ডানে, আল ফাইজালিতে, এবং তার সব থেকে কেরিয়ারের ভালো সময়টা কেটেছে কিন্তু ফিনল্যান্ডে, এফসি হাকাতে। এবং এই প্রত্যেকটা ক্লাবে যত সময়ই সে থেকেছে, কোথাও 1 বছর, কোথাও 2 বছর, কোথাও 3 বছর, হোয়াট এভার, এরকম না যে কেরিয়ারের যে শুরুর দিকটা, মানে যখন সব থেকে ভালো সময়টা সবার ক্ষেত্রে হয় যে শুরুর দিকটা তো ভালো হবে, অ্যাট্রাকশনটা সেই ক্ষেত্রে থাকবে, তার কিন্তু কনসিস্টেন্সির অভাব ছিল। কিন্তু যত সময় গড়িয়েছে, মানে যত নিজেকে আরও ম্যাচিওর করেছে, যত বিভিন্ন কোচ, বিভিন্ন ক্লাব, বিভিন্ন এনভায়রনমেন্টে খেলেছে, তত ধীরে ধীরে কিন্তু ওর কোয়ালিটি গ্রো করেছে। এবং স্পেশালি 3-4টে ক্লাব, সেখানেই তার সব থেকে যে সাকসেস রেট সেটা বেশি। যেমন অবশ্যই নাম্বার 1 হচ্ছে ফিনল্যান্ডের এফসি হাকা। সেখানে 35 ম্যাচে 21খানা গোল, 5খানা অ্যাসিস্ট, কেরিয়ারের সব থেকে বেস্ট ফর্মে ছিল। কিন্তু তারপরেই তার ক্লাব সুইচ করে ফেলে, লেবানন চলে আসে। সেই লেবাননে এসেই কিন্তু নিজের যে ফর্ম রয়েছে ফিনল্যান্ডের সেটা ধরে রাখে। সেখানে এসে 41 ম্যাচে 19 গোল, 4টে অ্যাসিস্ট করে, এবং এটা কিন্তু আমি খুব পুরনো কথা বলছি না। এফসি হাকাতে 2022, আল আহেদ অর্থাৎ লেবাননের ক্লাব, সেখানে 2022-23 এবং 23-24, মানে একদম রিসেন্টে। এবং তারপর আবার চলে যায় ফিনল্যান্ডে, HJK হেলসিঙ্কি ক্লাবে। সেখানে গিয়ে 23 ম্যাচে 11টা গোল, 4টে অ্যাসিস্ট, মানে সেই একই ধারাটা বজায় রাখে পারফরমেন্সের। এবং এই HJK হেলসিঙ্কি ক্লাবে গিয়েই কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফিকেশনস রাউন্ডের ম্যাচ খেলে, উয়েফা কনফারেন্স লিগের কোয়ালিফিকেশনস রাউন্ডের ম্যাচ খেলে, এবং কনফারেন্স লিগের গ্রুপ স্টেজের ম্যাচ খেলে। এবং অবশ্যই এর মাঝখানে এই যে আল আহেদ ক্লাবে খেলেছিল, লেবাননের ক্লাব, সেখানে কিন্তু এএফসি কাপের ফাইনাল অবধি রিচ করে। তো গোটা টুর্নামেন্টে কিন্তু ছিল কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে গোল ছিল, ভালো ফর্মে ছিল। এবং এই ভালো পরপর 3টে ক্লাবের স্টিন্ট কাটিয়ে লাস্ট যে সিজনটা, সেটা কিন্তু ছিল জর্ডানের আল ফাইজালিতে, যেখানে এখানে আপাতত ডেটা দেখতে পাওয়া যাচ্ছে যে 20 ম্যাচে 6টা গোল, 3টে অ্যাসিস্ট। এই হচ্ছে ব্যাপার। কেরিয়ারের শুরুটা হয়েছিল স্কটিশ ফুটবলের অন্যতম বড় ক্লাব মাদারওয়েল এফসিতে। তারপর বিভিন্ন স্কটিশ প্রিমিয়ারশিপের ক্লাবে খেলেছে, যেমন আরব্রোতে খেলেছে, যেমন কিলমার্নোকে খেলেছে, রস কান্ট্রিতে খেলেছে। এবং যদি ইংল্যান্ড বলি তাহলে সেখানে ওল্ডহ্যাম অ্যাথলেটিক রয়েছে, সেখানে লিডস ইউনাইটেড রয়েছে, এবং অবশ্যই বারি এফসি রয়েছে। বারি এফসির সাথে কিন্তু আমরা ইন্ডিয়ানরা, আমরা বাঙালিরা ভীষণভাবে পরিচিত, কারণ এই বারি এফসিতেই ভাইচুং ভুটিয়া প্রথম ভারতীয় প্লেয়ার, বা এখন অবধি একমাত্র ভারতীয় প্লেয়ার হিসেবে কিন্তু ইংলিশ ফুটবলের তৎকালীন সেকেন্ড ডিভিশন, বর্তমানে 3rd টিয়ার, সেখানে ফুটবল খেলেছিল এই বারি এফসিতে। তারপর আর কোনো প্লেয়ার কিন্তু ইংলিশ ফুটবলের কোনো টিয়ারেই পৌঁছতে পারেনি।
তো এই হচ্ছে প্লেয়ারটার কেরিয়ার এবং মোটামুটি একটা স্ট্যাটস। ওভারঅল যদি বলি তাহলে 352টা ম্যাচে 101খানা গোল, 36টা অ্যাসিস্ট। কিন্তু যদি আমরা লাস্ট ওর 4টে ক্লাবের আমরা যদি ডেটা দেখি তাহলে দেখব সেখানে কিন্তু প্রায় 57টা গোল রয়েছে এবং সেখানে ম্যাচের সংখ্যা ওই 108-10টার মতো। তার মানে এখানে গিয়ে কোথাও নিজের যে বেস্ট টাইমটা অর্থাৎ ম্যাচ পিছু যে গোলের রেশিওটা সেটাকে কিন্তু বাড়িয়ে নিয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে 2022 থেকে একটা কন্টিনিউয়াস ভালো ফর্মের মধ্যে রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে একদম প্রাইমারিলি দেখতে গেলে খুব খারাপ কিন্তু না রিসেন্ট স্ট্যাট অনুযায়ী। 32 বছর বয়স, এটাকে নিয়ে কেউ একটু হয়তো অন্তত পক্ষে শুরুতেই বলবেন যে 32 বছর বয়সে একজন স্ট্রাইকারকে সই করানো এটা কি ঠিক হলো? 32-এর স্ট্রাইকার যদি ফিট থাকে, যদি ফর্মে থাকে, যদি তার পারফরমেন্স রিসেন্ট টাইমে ভালো থাকে, ডিসেন্ট থাকে, তাহলে তাকে সই করানোটা খুব একটা প্রবলেমেটিক না। সেখানে 30-এর প্লেয়ার এসেও যদি আনফিট হয়, যদি ইনজুরি প্রোন হয়, তাহলে তাকে নিয়ে চিন্তা থাকবে। আর 32-এর প্লেয়ার যদি ফিট হয় তাহলে তাকে নিয়েই চিন্তা থাকার কথা নেই অ্যাজ সাচ। প্লেয়ারটার ইনজুরি হিস্ট্রি সিরিয়াসলি খুঁজে পাওয়া যাবে না। 2019-20 শেষবার ইনজোর্ড হয়েছিল, তারপর থেকে মোটামুটি 7 বছরে সেই অর্থে খুব মেজর কোনো ইনজুরি বা অনেক দিন মাঠের বাইরে থাকা প্লেয়ারটার ক্ষেত্রে কিন্তু হয়নি। এই হচ্ছে প্লেয়ারটার একটা ওভারঅল ক্যারেক্টার। যদি প্রোফাইল সম্বন্ধে বলি যে কি ধরনের প্লেয়ার, তাহলে অবশ্যই কিন্তু ক্রিয়েটিভ সেই অর্থে নয় যে একটু নিচে আসবে, বলটা তৈরি করবে, নিজে যাবে, একটু ফলস 9 পজিশনে খেলতে পারে, একটু ক্রিয়েটিভ রোল নিতে পারে, একদমই না। জেমি ম্যাকলারেন ঠিক যেরকম প্রোফাইলের একজন প্লেয়ার, ঠিক সেম প্রোফাইলের প্লেয়ার হচ্ছে লি এরউইন। একদম সেম প্রোফাইল, মানে আমি বক্সের মধ্যে থাকবো, সেখানে আমি গোল পোচারের রোলটা প্লে করব। ডিফারেন্স হচ্ছে জেমি ম্যাকলারেনের হাইট এবং এই লি ইরউইনের হাইট। লি ইরউইন কিন্তু 6 ফিট 2 ইঞ্চেস, 6 ফুট 2 ইঞ্চির একজন স্ট্রাইকার। তার মানে একদম শুরুতেই একটা ইমপ্রেশন থাকে যে এরিয়াল বলে কিন্তু ভালো হবে। এবং অবশ্যই যতটুকু আমি ওর ইউটিউব ভিডিও দেখলাম বা মোটামুটি বিভিন্ন আর্টিকেল যা পড়লাম, সেখানে লিঙ্ক আপ প্লে কিন্তু প্লেয়ারটার অসাধারণ, মানে সিরিয়াসলি লাস্ট কয়েকটা সিজনে অসাধারণ লেভেলেই রয়েছে, বিশেষ করে ফিনল্যান্ডে এবং অবশ্যই লেবাননে অসাধারণ লেভেলে ছিল। নাম্বার 10 পজিশনের প্লেয়ার এবং উইঙ্গারদের সাথে যে লিঙ্ক আপ প্লেয়ার সেটা কিন্তু খুব দারুণ। যদি ভালো থ্রু বল পায়, যদি ভালোভাবে ওকে বলটা সাপ্লাই দেওয়া যায়, মানে ফিড করানো যায়, তাহলে কিন্তু বক্সের মধ্যে ডেঞ্জারাস একজন স্ট্রাইকার হয়ে উঠতে পারে। এবার আসছে একটা প্রসঙ্গ যেটা নিয়ে অনেকেই কথা বলছে যে দুজন সেম প্রোফাইলের স্ট্রাইকার কেন? অলরেডি জেমি ম্যাকলারেন ছিল, তাহলে লি ইরউইন কেন? দেখো কি প্রসেসে সিগনেচার হয়েছে আমি তার পেছনে যাব না, এটা প্যানিক সিগনেচার কিনা আমি তার পেছনে যাব না। হতে পারে, নাও হতে পারে, হয়তো প্ল্যান ছিল, হয়তো সেটা একটু স্টলড হয়ে গেছিল, হয়তো ম্যাকলারেনের এই সিচুয়েশন দেখে একদম ইন অ্যান্ড আউট নাম্বার 9-এর কথা ভেবেছে, হতে পারে। কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে যে ম্যাকলারেনের পেছনে আরও একটু সময় না নিয়ে কেন একই প্রোফাইলের প্লেয়ার নেওয়া হলো? এখানে আরও একটু অন্য প্রোফাইলের প্লেয়ার আসতে পারতো, কারণ ডিজান ড্রাজিচ কতটা গোটা সিজনে ভালো পারফরমেন্স করবে সিজনের শুরুতেই কিন্তু প্রশ্ন উঠে গেছে। এবং সেই জায়গাতে যদি আরও একজন ওরকম প্রোফাইলের প্লেয়ার, মানে সে উইং দিয়ে আসতে পারবে, সে প্রয়োজনে ফলস 9 হতে পারবে, একটু যদি সিস্টেম চেঞ্জ হয়ে যায় একটু উইথড্রল স্ট্রাইকার হতে পারবে, বা অন্তত পক্ষে কখনো নাম্বার 10 রোলটাও প্লে করতে পারবে, যাতে মিগুয়েল একটু নিচের দিকে নেমে এসে বক্স টু বক্স রোল প্লে করতে পারে, সেই রকম প্রোফাইল, মানে একটু মাল্টিপল পজিশনে খেলা অ্যাটাকার বা একজন ফরওয়ার্ডকে কেন নেওয়া হলো না? এটা অনেকের ওপিনিয়ন আসছে। এটা কেন নেওয়া হলো না, যেটা আগেই বললাম যে হয়তো ম্যাকলারেনের রিসেন্ট ফর্ম দেখেই এটা প্যানোসের মনে হয়েছে বা ম্যানেজমেন্টের মনে হয়েছে, দ্যাটস ওয়াই একদম সাডেন এই সিগনেচারটাকে ট্রিগার করে দেওয়া হয়েছে। না হলে কিন্তু অনেকদিন আগেই যদি লি ইরউইন বা এরকম একটা প্রোফাইলকে নেওয়ারই মোহনবাগানের দরকার ছিল, তাহলে কিন্তু আরও আগে এসে যেতে পারতো, আরও আগে এই প্রোফাইল বা এই পার্টিকুলার এই প্লেয়ার এসে যেতে পারতো। আমার কাছে এটা একটা 7.5 আউট অফ 10 সিগনেচার। বাকি তোমাদের এখানে কি ওপিনিয়ন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ইন ডিটেলসে যা বলার ছিল আই হোপ আমি বলতে পেরেছি। যদি কোথাও কিছু মিস্টেক হয়ে থাকে অবশ্যই কিন্তু ধরিয়ে দিও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।